হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি এই বছরের সেরা হরর স্ল্যাশার মুভি টেরিফায়ার 3 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটাকে আপনাদের দেখার অনুরোধ করছি। এছাড়া আপনাদের মধ্যে যারা যারা চ্যানেলটিতে প্রথম এসছেন, তাদের যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে ক্রিসমাস ইভের রাতের ঘটনাকে দেখিয়ে, যেখানে আমরা একটা কাপলকে রাতে ঘুমাতে দেখি। ঠিক তখনই তাদের ছোট মেয়ে জুলিয়েট রুমে চলে আসে, যে তার মাকে বলে সে তাদের বাড়ির উপরের ছাদ থেকে কারো চলাফেরার আওয়াজ শুনেছে। যেটা শুনে তার মা জেনিফার তাকে তার রুমে নিয়ে গিয়ে বেডের উপর শুইয়ে দিয়ে বলে, হয়তো তুমি খারাপ স্বপ্ন দেখেছো। যেটা শুনে জুলিয়েট বলে, আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি সত্যি সত্যি ছাদে কারো চলাফেরার আওয়াজ শুনেছি, কিন্তু তবুও তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না। যেটা শুনে জেনিফার বলে, আমরা সবাই তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু তুমি যে শব্দটা শুনেছো হতে পারে সেটা কারোর বাড়ি মেরামত করা বা কোনো পশু যেমন বিড়াল বা রাকুনের চলাফেরার আওয়াজও হতে পারে। যেটা শুনে জুলিয়েট বলে, ওটা স্যান্টাও তো হতে পারে। উত্তরে জেনিফার বলে, হ্যাঁ হতেই পারে। তাই জুলিয়েট তার মাকে বলে, তুমি স্যান্টার জন্য কিছু কুকিজ এবং এক গ্লাস দুধ রেখে দিও। যেটা শুনে জেনিফার বলে, আচ্ছা আমি রেখে দেবো যদি তুমি গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো। যেটা বলার পর সে কিচেনে যায় কিছু কুকিজ ও এক গ্লাস দুধ রাখতে। ঠিক তখনই জেনিফার লক্ষ্য করে বাড়ির মেন গেট তো খোলা অবস্থায় পড়ে আছে, যেটাতে সেভাবে হয়তো তার হাজবেন্ড কাজ থেকে বাড়ি ফিরে গেটটাকে বন্ধ করতে ভুলে গেছে। তাই সে নিজেই গেটটাকে বন্ধ করে দিয়ে রুমে ফিরে যায়, যেখানে গিয়ে সে তার হাজবেন্ডকে বলে, আজ তুমি আবারও বাড়ির মেন গেট বন্ধ করতে ভুলে গিয়েছো, যেটা আমাদের পরিবারের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তাই এবার থেকে তোমার বিষয়টাকে নিয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত। যেটা বলার পর জেনিফার তাকে বলে, আমাদের মেয়ে জুলিয়েট স্যান্টার জন্য আমার দিয়ে এক গ্লাস দুধ ও কিছু কুকিজ রাখিয়েছে কিচেনের মধ্যে, তাই তুমি সময় মতো উঠে সেটাকে খেয়ে নিয়ে বাচ্চাদের জন্য গিফটগুলোকে ক্রিসমাস ট্রির নিচে রেখে দিও। যেটা বলার পর সে শুয়ে পড়ে। এরপর মধ্যরাতের দিকে জুলিয়েট পুনরায় কিছু শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ে, যেখানে এবার সে বাড়ির ভিতর থেকে কারো চলাফেরার আওয়াজ শুনতে পায়। তাই বিষয়টাকে চেক করতে সে যখন বাইরে যায়, ঠিক তখনই সে তাদের বাড়িতে স্যান্টাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে সে খুবই এক্সাইটেড হয়ে তার ভাই টিমকে গিয়ে বিষয়টা জানায় যে তাদের বাড়িতে স্যান্টা এসছে, যে ক্রিসমাস ট্রির নিচে গিফট রাখছে। কিন্তু তার ভাই টিম যেহেতু গভীর ঘুমে ছিল, তাই সে জুলিয়েটের কথাগুলোকে বেশি গুরুত্ব দেয় না, যার জন্য জুলিয়েট একাই স্যান্টাকে দেখতে চলে আসে। যেখানে গিয়ে সে লক্ষ্য করে স্যান্টা তো একটু অদ্ভুত আচরণ করছে। তাই ভয় পেয়ে সে একটা রুমের দরজার পিছনে গিয়ে লুকিয়ে স্যান্টাকে দেখতে শুরু করে, যেখানে স্যান্টা তার ব্যাগ থেকে একটা কুড়ুল বার করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে টিমের রুমে চলে যায়। যেখানে পৌঁছে সে ঘুমন্ত টিমকে সেই কুড়ুল দিয়ে কুপিয়ে শেষ করে দেয়। যেটার পর সে টিমের রুম থেকে বার হয়ে জুলিয়েটের মা বাবার রুমে যায়, যেখানে গিয়ে সে আগেন জুলিয়েটের বাবাকে কুড়ুল দিয়ে কোপাতে শুরু করে। আর গাইজ, এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে আপনারা মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না। এখন কুড়ুলের আওয়াজ শুনে জেনিফারের ঘুম ভেঙে গেলে সে তার হাতে রক্ত দেখে যখন পাশ ফিরে তাকায়, ঠিক তখনই সে তার হাজব্যান্ডের অবস্থা দেখে ভয়ে চিৎকার করে ওঠে। আর গাইজ, এই পয়েন্টে আমরা কিলারের মুখটা দেখতে পাই, যেটা আর কেউ নয়, আর দ্য ক্লাউন ছিল, যে লিটারেলি জেনিফারের সামনেই তার হাজব্যান্ডকে পুনরায় কোপাতে শুরু করে দেয়। ফলে জেনিফার ভয়ে চিৎকার করতে করতে রুম থেকে বাইরে বার হয়ে বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। যেটার পর সে যখন তার ছেলে মেয়ে ঠিক আছে কিনা চেক করতে তাদের রুমে যায়, ঠিক তখনই সে দেখে তার ছেলে দেহ টুকরো টুকরো হয়ে বেডের উপরে পড়ে আছে। যেটা দেখে সে আরও ভয় পেয়ে যায় এবং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সাহায্য ডাকতে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করতে গেলে তার আগেই পিছন থেকে আর্ট দ্য ক্লাউন এসে তার উপর অ্যাটাক করে দেয়। যেটার পর সে কুড়ুল দিয়ে প্রথমে জেনিফারের হাত কেটে দেয়, তারপর সে তার মাথায় আঘাত করে সেখানেই তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এখন এতগুলো মার্ডার করার পর আমরা আর্ট দ্য ক্লাউনকে লিটারেলি মিউজিক শুনতে শুনতে পায়ের উপরে পা তুলে কিচেনে রাখা কুকিজ খেতে দেখি, যেটা খাওয়ার পর সে আবার প্লেটটাকে ভালো করে ধুয়ে কিচেনে রেখেও দেয়। যেটার পর সে যখন সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই সে কিছু শব্দ শুনে যখন কিচেনের কভারটাকে ওপেন করে, সে দেখে সেখানে জুলিয়েট লুকিয়ে আছে, যাকে দেখার পর আর্ট দ্য ক্লাউন ক্রিপিলি স্মাইল করার পর তার সঙ্গে কি করে সেটা আমাদেরকে আর দেখানো হয় না। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে 5 বছর আগের ঘটনাকে দেখানো হয়, যেখানে টেরিফায়ার 2 মুভি শেষ হয়েছিল। যার দরুন আমরা একটা পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পৌঁছতে দেখি, যে আর্ট দ্য ক্লাউনের মাথা কাটা ডেড বডিকে দেখে
সঙ্গে সঙ্গে ব্যাকআপ টিমকে খবর দিয়ে তাদেরকে সেখানে দ্রুত চলে আসতে বলে নিজেই ততক্ষণ ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এখন পুলিশ অফিসার জায়গাটাকে ইনভেস্টিগেট করছিল, ঠিক তখনই হঠাৎ করে আর্ট দ্য ক্লাউনের মাথা কাটা ডেড বডি উঠে দাঁড়িয়ে অফিসারের উপর অ্যাটাক করে দেয়, যেখানে নিজের প্রাণ বাঁচানোর জন্য অফিসার তার উপরে গুলিও চালায়, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। ঘটনাটির পর আমরা আর্ট দ্য ক্লাউনকে একটা মেট্রোতে উঠতে দেখি, যেখানে মেট্রোর মধ্যে একটাই মহিলা বসেছিল। তাই আর্ট গিয়ে সেই মহিলাটার সামনে গিয়েই বসে পড়ে, যে সেই অফিসারের কাটা মাথাটাকে নিজের মাথার জায়গায় বসিয়ে ধরে রেখেছিল। ফলে মহিলাটা যখন তার দিকে তাকায়, সে তার অবস্থা দেখে সেখানে ভয়ে পুরো জমে যায়। এরপর নেক্সট সিনে আমাদেরকে একটা মেন্টাল অ্যাসাইলামকে দেখানো হয়, যার মধ্যে থাকা সিকিউরিটি গার্ড যখন নিজের জন্য কফি নিতে যায়, ঠিক তখনই সে একটা নার্সের চিৎকারের আওয়াজ শুনতে পায়, যেটা শোনার সাথে সাথে সে অ্যাসাইলামের ডিনকে বিষয়টা জানিয়ে তার জন্য ব্যাকআপ টিম পাঠাতে বলে সে যখন ঘটনাস্থলে পৌঁছায়, সেখানকার অবস্থা দেখে সে ভয়ে আতঙ্কে পুরো শকড হয়ে যায়। কারণ গার্ড দেখে ভিক্টোরিয়া বা ভিকি আর্ট দ্য ক্লাউনের মাথাকে জন্ম দিয়েছে, যে একটা নার্সকে শেষ করে দিয়ে তাকে চিবিয়ে খাচ্ছে। এখন এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখার পর সিকিউরিটি গার্ড নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যাবে, ঠিক তখনই সে দেখে বাইরে যাওয়ার রাস্তায় আগে থেকে আর্ট দ্য ক্লাউনের মাথা কাটা দেহ দাঁড়িয়ে আছে। ফলে সে কিছু করতে পারত তার আগে ভিকি এসে গার্ডের উপর অ্যাটাক করে দেয়, যেটার পর সেও আর্ট মিলে সিকিউরিটি গার্ডের চোয়াল উপড়ে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর আর্ট তার দেহের সঙ্গে মাথাটাকে জুড়ে ভিকিকে সঙ্গে নিয়ে মেট্রোতে করে একটা অ্যাব্যান্ডেড বাড়িতে চলে যায়, যেখানে পৌঁছে ভিকি একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথা দিয়ে আয়নাটাকে ভেঙে একটা টুকরো কাঁচ হাতে নিয়ে একটা টাবের মধ্যে গিয়ে বসে, যেটার পর সে সেই কাঁচের টুকরো দিয়ে নিজের হাতটাকেই কেটে টাবটাকে রক্তেই ভরে দেয়। অন্যদিকে সেই মুহূর্তে আর্ট একটা চেয়ারে গিয়ে বসে পড়ে, যেখানে তারা দুজন এই একই অবস্থায় 5 বছর কাটিয়ে দেয়। এরপর প্রেজেন্ট ডেতে আমাদেরকে একটা হসপিটালকে দেখানো হয়, যেখানে মুভিটির মেন লিড সিয়ানাকে তার আঙ্কেল গ্রেগ নিতে আসে, কারণ আজকে তার ডিসচার্জ হওয়ার কথা ছিল। আসলে টেরিফায়ার 2তে আর্ট দ্য ক্লাউনের মাথা দেহ থেকে আলাদা করে দেওয়ার পর সিয়ানার মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়, যার জন্য সে বিগত 5 বছর ধরে হসপিটালে অ্যাডমিট ছিল, যেখানে তার থেরাপি বাগেরা চলছিল। এনিওয়েজ, এখন হসপিটাল থেকে বেরিয়ে সিয়ানা তার আঙ্কেল গ্রেগের সঙ্গে তার বাড়িতে যায়, যেখানে পৌঁছে সে তার কাজিন সিস্টার গ্যাবি ও আন্টি জেসিকার সঙ্গে দেখা করে, যারা তাকে দেখে প্রচণ্ড খুশি হয়। এরপর গ্যাবি সিয়ানাকে তার রুম দেখাতে নিয়ে যায়, যেটাকে সে ও তার মা জেসিকা মিলে ডেকোরেট করেছিল, যেটা সিয়ানার খুবই পছন্দ হয়। অন্যদিকে আমরা সেই মুহূর্তে দুজন ডিমোলিশন স্পেশালিস্টকে সেই অ্যাবান্ডেড বাড়িতে যেতে দেখি, যারা সাধারণত এই ধরনের পুরনো স্ট্রাকচারকে ভেঙে পরিষ্কার করার কাজ করে, যার জন্য তারা প্রথমে গিয়ে সেই জায়গাটার পরিদর্শন করে। এখন এখানেও ঠিক একই কাজ করতে এসে তারা দুজন আলাদা হয়ে গিয়ে সেই রুমে চলে যায়, যেখানে বিগত 5 বছর ধরে আর্ট ও ভিকি স্ট্যাচু হয়ে পড়ে আছে। ফলে তারা কিছু বুঝতে পারত তার আগে ভিকি ও আর্ট পুনরায় জীবিত হয়ে তাদের উপর অ্যাট্যাক করে দিয়ে তাদেরকে ভয়ঙ্করভাবে শেষ করে দেয়। এদিকে বাড়ির মধ্যে যখন গ্যাবি ও সিয়ানা মিলে তার জিনিসপত্রগুলোকে ব্যাগ থেকে বার করে রুমে রাখছিল, ঠিক তখনই গ্যাবির হাতে সিয়ানার পার্সোনাল ডায়েরি পড়ে যায়, যেটাকে সে পড়তে শুরু করলে সিয়ানা সঙ্গে সঙ্গে তার হাত থেকে তার ডায়েরিটাকে কেড়ে নিয়ে বলে, এটা আমার ব্যক্তিগত ডায়েরি, তাই তুমি ভুলেও যেন এটাকে আর হাত দেবে না, যেটাতে গ্যাবি রাজি হয়ে যায়। এরপর রাতে ডিনার করার সময় তারা সবাই যখন একে অপরের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই সিয়ানা তার মৃত বান্ধবীকে দেখতে পায়, যে টেরিফায়ার 2তে আর্ট দ্য ক্লাউনের হাতে মারা গিয়েছিল। এখন তাকে সিয়ানা বাদে বাকি কেউই দেখতে পাচ্ছিল না, যার মানে হলো সিয়ানার মেন্টাল হেলথ এখনও পুরোপুরি ঠিক হয়নি, সে এখনও কিছু ভয়ঙ্কর ভিশন দেখতে পাচ্ছিল, যার জন্য সে প্রচণ্ড প্যানিক হয়ে গিয়ে খাবার রেখে দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপর নেক্সট সিনে আমরা সিয়ানার ছোট ভাই জনাথনকে দেখতে পাই, যে তার কলেজের হোস্টেলে তার রুমমেট কোলের সঙ্গে থাকে। এখন জনাথন যখন তাদের রুমে যায়, সে দেখে সেখানে কোলের গার্লফ্রেন্ড মিয়াও এসছে, যে জনাথনকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়, কারণ সে একটা ক্রাইম পডকাস্ট চ্যানেলকে হোস্ট করে, যার জন্য সে অনেক দিন ধরেই চাইছিল সে জনাথনের ইন্টারভিউ নিক, যেখানে সে সত্যিই জানতে চায় সেও তার বোন কিভাবে আর্ট দ্য ক্লাউনের হাত থেকে বেঁচে ফিরে এসেছিল। যেটা শুনে জনাথন বলে সে বিষয়টাকে ভেবে তারপরই তাকে জানিয়ে দেবে, যেটা বলার সাথে সাথেই তার কাছে তার বোন সিয়ানার কল আসে, যে জনাথনকে বলে সে তাকে খুব মিস করছে এবং সে যত দ্রুত সম্ভব তার সঙ্গে দেখা করতে চায়। অন্যদিকে সেই মুহূর্তে আমাদেরকে আর্ট ও ভিকিকে দেখানো হয়, যেখানে আমরা আর্টকে লিকুইড নাইট্রোজেন ও ফায়ার এক্সটিংগুইশার দিয়ে একটা ভয়ঙ্কর ওয়েপেন বানাতে দেখি, যেটা তৈরি করার পর সে সেটাকে ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে, যার দরুন ইঁদুরটা সাথে সাথেই বরফের মতো জমে যায়
যেটাকে হাতে নিয়ে সে এক আছাড় মারে, ফলে ইঁদুরের শরীরটা কোনো খেলনার মতো টুকরো টুকরো হয়ে যায়, যেটা দেখে আর্ট দ্য ক্লাউন প্রচণ্ড খুশি হয়। নেক্সট সিনে আমরা তাকে একটা বারে যেতে দেখি, যেখানে একটা লোক স্যান্টা সেজে ড্রিঙ্ক করছিল। তাই আর্ট তাদের কাছে গিয়ে প্রথমে তো তাদেরকে তার ট্রিক দেখিয়ে খুব হাসায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে এবার তাদেরকে ইরিটেট করতে শুরু করে দেয়, যার দরুন বার মালিক যখন তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে যায়, ঠিক তখনই আর্ট তার ব্যাগ থেকে একটা গান বার করে প্রথমে বার মালিক, তারপর স্যান্টার পাশে থাকা একটা বৃদ্ধকে শ্যুট করে সেখানেই শেষ করে দেয়। কিন্তু সে স্যান্টা সেজে থাকা লোকটাকে শ্যুট করে না, কারণ সে তো তাকে টর্চার করে মেরে মার্ডারটাকে এনজয় করতে চাইছিল। যার জন্য সে প্রথমে স্যান্টা সেজে থাকা লোকটার ড্রেসটাকে খুলে নিয়ে তাকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয়। তারপর স্যান্টার ড্রেসটা নিজে পরে নিয়ে সেই লোকটার হাতে ও পায়ে লিকুইড নাইট্রোজেন স্প্রে করে দেয়, যার সাথে সাথেই লোকটার হাত ও পা বরফের মতো জমে গেলে আর্ট একটা হাতুড়ি দিয়ে লিটারেলি লোকটার হাত ও পাকে কোনো স্ট্যাচুর মতো ভাঙতে শুরু করে দেয়, যেটাতে লোকটা ব্যথায় ও যন্ত্রণায় ছটফট করতে লাগে। কিন্তু আর্ট শুধু এখানেই থেমে থাকে না, এবার সে লোকটার মুখে লিকুইড নাইট্রোজেন স্প্রে করে দিয়ে তার মুখের চামড়াটাকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে তার মুখের দাড়িটাকে উপড়ে নেয়। অন্যদিকে সেই মুহূর্তে আমরা সিয়ানাকে দেখি, যে নিজের ডায়েরি পড়তে পড়তে তার মধ্যে একটা চিঠি পায়, যেটাকে তার ভাই জনাথন তার জন্য লিখেছিল। এখন চিঠিটা পড়ার পর সিয়ানা জানতে পারে জনাথন তাতে লিখেছিল, আমাদের প্রথমে পেল গার্লকে শেষ করতে হবে, কারণ পেল গার্ল হলো মানুষ রূপধারী ডিমন। আসলে অনেক সময় ডিমন আমাদের জগতে আসার জন্য কোনো একটা মিডিয়ামকে ব্যবহার করে, যেটা সাধারণত কোনো নিষ্ঠুর মানুষ হয় যে রিসেন্টলি মারা গিয়েছে। এছাড়া ডিমন যখন আমাদের জগতে আসে তখন তাকে শেষ করার জন্য ঈশ্বর তার পিছনে একটা এঞ্জেলকেও পাঠায়, যেটা আর কেউ নয় সিয়ানা তুমি, যেখানে তুমিই পারবে এই ডিমনগুলোকে শেষ করতে। এখন চিঠিটা পড়ার পর সিয়ানা পুনরায় চিঠিটাকে ডায়েরির মধ্যে রেখে দেয়, যেটার পর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে একটা মলকে দেখানো হয়, যেখানে সিয়ানা ও গ্যাবি কেনাকাটা করতে এসছিল। এখন মলের মধ্যে সিয়ানা যখন তার ভাই জনাথনের জন্য জামা কাপড় দেখছিল, ঠিক তখনই সে হঠাৎ করে অনেকগুলো মানুষের ভয়ঙ্করভাবে চিৎকারের আওয়াজ শুনতে পায়, যেটা শোনার সাথে সাথে সে আর্ট দ্য ক্লাউনকে তার আশেপাশে অনুভব করতে পারে, যেখানে বাইরে তাকালেই সে স্যান্টার পোশাকে আর্টকে দেখতে পায়, যে স্যান্টার একটা মাস্কও পরেছিল এবং তার দিকে তাকিয়ে হ্যালো বলছিল। এখন ঠিক সেই মুহূর্তে পিছন থেকে গ্যাবি এসে সিয়ানাকে ডাকলে সিয়ানা যখন তার দিকে তাকিয়ে পুনরায় বাইরে তাকায়, সে দেখে বাইরে আর কেউই নেই। কিন্তু সিয়ানা নিশ্চিত ছিল যে সে এখানে সত্যি সত্যি আর্টকে দেখেছে, যার জন্য সে তার ভাই জনাথনকে গিয়ে বিষয়টা জানায় যে সে কিছুক্ষণ আগে আর্ট দ্য ক্লাউনকে মলের মধ্যে দেখেছে, যে একটা স্যান্টার পোশাক ও মাস্ক পরে আছে। কিন্তু কথাটা শুনে জনাথন বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ তুমি নিজেই তো কিছু বছর আগে আর্টকে শেষ করেছিলে, ফলে নিশ্চয়ই তুমি ভুল কিছু দেখেছো। তাছাড়া আমি অলরেডি বিষয়টা থেকে মুভ অন করে গিয়েছি, পারলে তুমিও মুভ অন করে নাও। এখন কথাটা শুনে সিয়ানা প্রচণ্ড রেগে যায়, যে তার জামার পকেট থেকে সেই চিঠিটাকে বার করে বলে, এখানে তো তুমি নিজেই লিখেছিলে যে ডিমনটা আমাদের জগতে একা আসতে পারে না, তার একটা মিডিয়ামের প্রয়োজন হয়, যেটা প্রথমে সে পেল গার্লকে বানিয়েছিল আর এখন ভিকিকে বানিয়েছে, যার জন্য ভিকি অ্যাসাইলাম থেকে উধাও হয়ে গিয়েছে, যাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন কথাটা শুনে জনাথন সিয়ানাকে বলে, তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি পুলিশকে খবর দেব, না শহর ছেড়ে পালিয়ে যাব, না আঙ্কেল আন্টিকে বিষয়টা জানাবো? যেটা শুনে সিয়ানা বলে, আঙ্কেল আন্টিকে জানিয়ে কিছুই হবে না, কারণ তারা অলরেডি আমাকে পাগল মনে করে, ফলে তারা আমার কথা বিশ্বাসই করবে না। তাই আমাকে কোনোভাবে সেই ম্যাজিক্যাল সোয়ার্ডকে খুঁজে বার করতে হবে, যার সাহায্যে আমি এই ডিমনগুলোকে শেষ করতে পারবো। এরপর সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে পুনরায় মলকে দেখানো হয়, যেখানে আমরা আর্টকে স্যান্টার জায়গায় গিয়ে বসে পড়তে দেখি, যে বাচ্চাদের সামনে ফ্রেন্ডলি অ্যাক্ট করতে শুরু করে দেয়। ফলে তাকে দেখে সেখানে থাকা একটা বাচ্চা মেয়ে তার দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে আসে, যাকে দেখে আর্ট তাকে একটা পুতুল গিফট করে দেয়, যেটা দেখতে পেয়ে বাকি বাচ্চারাও তার কাছে ছুটে চলে আসে। ফলে আর্ট তার ব্যাগ থেকে সবাইকে একটা করে গিফট দিয়ে তার পুরো ব্যাগটাকেই খালি করে দেয়। এখন এই পয়েন্টে বাচ্চাদের মা বাবারা আর্টকে দেখে ভয় করতে লাগে, যেখানে মলের সিকিউরিটিরাও বিষয়টাকে লক্ষ্য করে এবং তারা বলে এটা তো আমাদের সেন্টার নয়, যার জন্য তারা গিয়ে আর্টকে সেখান থেকে বার করে দেয়। কিন্তু ঠিক এই পয়েন্টে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা, যেখানে একটা বাচ্চা যখন তার গিফটটাকে ওপেন করে, ঠিক তখনই সেটা এক্সপ্লোড হয়ে যায়, যার সাথে সাথে বাকি গিফটগুলো এক্সপ্লোড হয়ে মলের মধ্যে আগুন লেগে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়ে যায়। এখন এই ঘটনাটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি আর্ট সেই সমস্ত গিফটের মধ্যে এক্সপ্লোজিভ রেখেছিল, যাতে করে সে এই ঘটনাটা ঘটাতে পারে।
এনিওয়েজ নেক্সট সিনে আমরা সিয়ানাকে দেখি যে কোনোভাবে সেই ম্যাজিক্যাল সোয়ার্ডকে খুঁজে নিয়ে সেটাকে গিফট প্যাক করে বাড়ি নিয়ে এসে সবার থেকে লুকিয়ে চুপি চুপি সেটাকে ক্রিসমাস ট্রির নিচে রেখে দেয়। কিন্তু তারপরেও গ্যাবি বিষয়টা দেখে ফেলে, যার জন্য সে সিয়ানাকে জিজ্ঞাসা করে এই গিফটটা কি তার জন্য। উত্তরে সিয়ানা বলে এটা তোমার জন্য নয়, আর ভুলেও তুমি সেটাকে ওপেন করার কথা ভাববে না। এরপর সেই দিন রাতেই যখন সবাই কিচেনে কাজ করতে করতে একে অপরের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই কথায় কথায় গ্যাবি বলে ফেলে সিয়ানা সিরিয়াল খেতে পছন্দ করে না, যেটা শোনার সাথে সাথেই সিয়ানার একটু খটকা লাগে, যার জন্য সে গ্যাবির কাছে গিয়ে তাকে গেমস খেলার নামে উপরের রুমে নিয়ে যায়। যেখানে গিয়ে সে তাকে বলে আমি তো তোমায় কখনোই বলিনি যে আমি সিরিয়াল খেতে পছন্দ করি কি না, তাহলে তুমি কিভাবে বিষয়টা জানলে? তুমি কি তাহলে আমার ডায়েরিটা পড়েছো? উত্তরে গ্যাবি বলে আই এম সো সরি, আমি তোমার মানা করা সত্ত্বেও তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি। আসলে আমি জানতে খুবই কিউরিয়াস ছিলাম যে তোমার সঙ্গে কি ঘটেছিল। তাহলে ডায়েরিতে লেখা কথাগুলো কি সব সত্যি, মানে আর্ট দ্য ক্লাউন ও বাকি সব কিছু? যেটার উত্তরে সিয়ানা তার সঙ্গে মিথ্যা বলে দেয়, সেই যে না, এগুলো সব মিথ্যা, এগুলো আমার একটা কল্পনা মাত্র। আসলে আমি খুবই অসুস্থ, যার জন্য মাঝে মাঝে আমি এই ধরনের কিছু ভিশন বাগেরা দেখতে পাই, যেটাকে আমি আমার ডায়েরির মধ্যে লিখে রাখি। এখন কথাটা শুনে গ্যাবি বলে তাহলে তুমি সত্যি সত্যি কোনো ম্যাজিক্যাল সোয়ার্ড দিয়ে ইভিল ক্লাউনের মাথা ধর থেকে আলাদা করোনি? উত্তরে সিয়ানা না বললে গ্যাবি একটু হতাশ হয়ে যায়। এরপর সিয়ানা তাকে বলে আমাকে প্রমিস করো তুমি আমার এই ডায়েরিতে যা যা পড়েছো সেসব কথাগুলো তুমি তোমার মা বাবা বা তোমার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বলবে না। উত্তরে গ্যাবি বলে আমি প্রমিস করছি আমি কাউকেই বলবো না। এদিকে হোস্টেলের মধ্যে মিয়া কোলকে জনাথনের বিষয়ে জিজ্ঞাসা করে যে সে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে কি না। উত্তরে কোল বলে আমার মনে হয় না সে ইন্টারভিউ দিতে রাজি হবে। যেটা শুনে মিয়া বলে আমার খুবই ইচ্ছা ছিল এটা জানার যে যখন এই ধরনের কোনো কিলার সামনে থাকে তখন কেমন অনুভব হয়, লাইক সেই মুহূর্তে ভিক্টিমের মাথায় কি চলে, কেমন লাগে যখন ভিক্টিমের শরীরে কিলারের নিঃশ্বাস এসে পড়ে। আমি এই সব কিছু অনুভব করতে চাই। যেটা সে বলছিল ঠিক তখনই আমরা আর্টকে দেখি যে সেই হোস্টেলের মধ্যেই ঢুকে গিয়েছিল, ফলে সে মিয়ার সমস্ত কথা শুনে ফেলে। এদিকে বাড়ির মধ্যে সিয়ানা নিউজ চ্যানেলের মাধ্যমে মলের মধ্যে হওয়া সেই ব্লাস্টের ঘটনাটা জানতে পারে, যেখানে সবাই মনে করছিল এটা কোনো টেররিস্ট গ্রুপের কাজ, কিন্তু সিয়ানা স্পষ্ট বুঝে যায় যে সেটা আর্ট দ্য ক্লাউনই করেছে, যাকে সে সেই দিন মলের মধ্যে দেখেছিল। তাই হঠাৎ করে সিয়ানা প্যানিক করতে শুরু করে দেয়, যে তার আঙ্কেলকে বলে জনাথনকে কল করে তাকে এই মুহূর্তেই কলেজ ছেড়ে বাড়ি চলে আসতে বলতে, কারণ তারা সবাই খুব বড় বিপদে পড়তে চলেছে। তাই বাধ্য হয়ে তার আঙ্কেল গ্রেগ জনাথনকে কল করলে সিনিয়া তার আঙ্কেলের থেকে ফোনটাকে কেড়ে নিয়ে নিজেই জনাথনকে পুরো বিষয়টা জানায়। যেটা শুনে জনাথন সিনিয়াকে জিজ্ঞাসা করে সে কি সেই ম্যাজিক্যাল সোয়ার্ডটাকে খুঁজে পেয়েছে। উত্তরে সিনিয়া হ্যাঁ বললে জনাথন বলে আচ্ছা ঠিক আছে আমি দ্রুতই বাড়ি আসছি। এরপর আমরা জনাথনকে পিক করতে আঙ্কেল গ্রেগকে হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে যেতে দেখি, যেখানে সিনটি চেঞ্জ হয়ে আমাদেরকে হোস্টেলের বাথরুমকে দেখানো হয়, যার মধ্যে কোল ও মিয়া শাওয়ার নিতে নিতে রোম্যান্স করছিল। ঠিক তখনই সেখানে আর্ট চলে আসে, যে তার ব্যাগ থেকে চেনস বার করে তাদের দুজনের ওপর অ্যাট্যাক করে দেয়, যার দরুন কোল নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে গেলে আর্ট প্রথমে তার হাতের আঙুলগুলোকে কেটে দেয়, তারপর তার একটা পা, যার ফলে কোল মাটিতে লুটিয়ে পড়ে এবং আর উঠে দাঁড়াতে পারে না। তাই আর্ট এবার মিয়ার উপর অ্যাট্যাক করে প্রথমে তার বুক পেট চিরে দিয়ে তারপর সেই চেনস দিয়ে তার মাথায় অনবরত আঘাত করে তাকে শেষ করে দেয়, যেটার পর সে মিয়ার মুখে তার চশমাটাকে পরিয়ে দেয়। কিন্তু এগুলো করার পরও সে থেমে থাকে না, যেখানে সে লিটারেলি কোলের দেহ চেনস দিয়ে পায়ের মাঝখান দিয়ে দু টুকরো করে দেয়। এখন এই ঘটনাটির পর আমাদেরকে সিনিয়াকে দেখানো হয়, যেখানে সে যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই তার একটা নাইটমেয়ার আসে, যার মধ্যে সে নিজেকে অন্য একটা জগতে পায়, যেখানে মাদার মেরি তার জন্য একটা আর্মার বানাচ্ছিল, আর যাকে দিয়ে সে তার আর্মারগুলো বানাচ্ছিল সেটা কোনো এঞ্জেল নয়, নরকের একটা রাক্ষস ছিল, যে সিনিয়ার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে, ফলে সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। এখন ঘুম থেকে উঠে সিনিয়া টাইম চেক করলে দেখে রাত 2টো বেজে গিয়েছে, যার কিছুক্ষণ পরে সে হঠাৎ করে তার আঙ্কেল আন্টিকে তার বিষয়ে কথা বলতে শোনে, যেটা শুনে সে যখন ধীরে ধীরে নিচে যায় ঠিক তখনই সে লক্ষ্য করে এটা তো তার আঙ্কেল আন্টি নয়, আসলে সেটা ভিকি ছিল, যে তাদের আওয়াজ নকল করে কথা বলছিল। যেখানে আর্ট তার আঙ্কেলের হেডলেস বডিকে জিজাস ক্রাইস্টের মতো করে দেওয়ালে ক্রুসিফাই করে দিয়েছিল। এখন বিষয়টা দেখে সিয়ানা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে সঙ্গে সঙ্গে গ্যাবিকে বাঁচানোর জন্য উপরে রুমে যাওয়ার চেষ্টা করতে গেলে
আর্ট একটা কাঠের হাতুড়ি নিয়ে তার পিছনে পড়ে যায় যে তার উপর অ্যাট্যাক করে দিলে সিয়ানা তাকে এক লাথি মেরে দূরে সরিয়ে দেয়, যেটার পর সিয়ানা তার ম্যাজিক্যাল সোয়ার্ডকে নিতে গেলে আর্ট পুনরায় তাকে ধরে এক আছাড় মেরে তারপর তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে বেহুশ করে দেয়। এখন ঘটনাটির পর যখন সিয়ানার হুঁশ ফেরে সে নিজেকে চেয়ারের সঙ্গে বাঁধা পায়, যেখানে তার সামনে তার আন্টিকেও চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল আর তাদের দুজনের মাঝে একটা টেবিলের উপর কোনো জিনিস কাগজের সঙ্গে র্যাপ করে রাখা ছিল। এরপর ভিকি জেসিকার কাছে এসে তার মুখের টেপটাকে খুলে দেয়, ফলে জেসিকা জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়, তোমরা তার সঙ্গে কি করেছো? যেটা শুনে ভিকি আর্টকে প্যাকেটটা খুলতে বলে, ফলে আর্ট যখন প্যাকেটটা ওপেন করে ঠিক তখনই তারা একটা খাঁচার মধ্যে একটা মানুষের মাথাকে অনেকগুলো ইঁদুরের সঙ্গে দেখতে পায়, যার অলমোস্ট মাংসগুলো ইঁদুর খেয়ে ফেলেছিল, যার ফলে মাথাটার স্কাল বেরিয়ে এসেছিল। এখন দৃশ্যটা দেখার পর জেসিকা বলে তোমরা মিথ্যা বলছো, আমি জানি এটা আমার মেয়ে নয়। যেটা বলে সে ভিকির মুখে থুতু দিয়ে দেয়, যার জন্য রেগে গিয়ে আর্ট জেসিকাকে টর্চার করার জন্য তার মুখে একটা কাঁচের সিলিন্ডারকে হাতুড়ি মেরে ঢুকিয়ে দেয়। তারপর সেই খাঁচা থেকে ইঁদুর বার করে সেটাকে সেই কাঁচের সিলিন্ডারে দিয়ে ইঁদুরের ল্যাজে আগুনের তাপ দিতে লাগে, ফলে ইঁদুরগুলো নিজের প্রাণ বাঁচাতে সেই সিলিন্ডারগুলো দিয়ে জেসিকার মুখে ঢুকে যায়, যার ফলে সঙ্গে সঙ্গে জেসিকার গলা চোখ করতে শুরু করে দেয়। তাই ভিকি ইঁদুরগুলোকে বার করার জন্য একটা ছুরি হাতে নিয়ে জেসিকার গলায় কেটে দেয়, যার ফলে ইঁদুরগুলো তার গলা থেকে বেরিয়ে আসে এবং তার ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায়। এখন নিজের চোখের সামনে সিয়ানা তার আন্টিকে এইভাবে শেষ হয়ে যেতে দেখে পুরো ভেঙে পড়ে, যাকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য ভিকি তার মাথায় একটা কাঁটার তাজ পরিয়ে দেয়। এরপর ভিকি রিভিল করে সেই মাথাটা আসলে গ্যাবির নয়, যেটা বলার পর সে গ্যাবিকে তার সামনে নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই আর্ট সেই মাথাটায় একটা চশমা পরিয়ে দেয়, যেটা দেখে সিয়ানা বুঝে যায় যে এটা তার ভাই জনাথনের মাথা। ফলে সে আরও কষ্টে ভেঙে পড়ে এবং পাগলের মতো চিৎকার করে করে লাফাতে লাগে। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভিকি সিয়ানার বডিকে টেক ওভার করার চেষ্টা করতে গেলে সে অসফল হয়ে যায়, কারণ সিয়ানা এখনও ভিতর থেকে অনেকটাই স্ট্রং ছিল। তাই বিষয়টা বুঝতে পেরে ভিকি তাকে ভিতর থেকে আরও দুর্বল করার জন্য গ্যাবিকে তার সামনেই মারতে যাবে। ঠিক তখনই গ্যাবি বুদ্ধি করে তাদের দুজনকে বলে সে সিয়ানার জন্য একটা গিফট নিয়ে এসছে, তাই সে মরার আগে চায় যেন সিয়ানা তার সামনেই তার গিফটটাকে নিজের হাতে ওপেন করুক। যেটা শুনে ভিকি গ্যাবির শেষ ইচ্ছা পূরণ করতে রাজি হয়ে যায় এবং কোন গিফটটা সে সিয়ানার জন্য নিয়ে এসে সেটা জিজ্ঞাসা করে সেটাকে সিয়ানার দিকে ছুঁড়ে দেয়। আর বন্ধুরা, এটা সেই বক্স যার মধ্যে সিয়ানা তার ম্যাজিক্যাল সোয়ার্ডকে লুকিয়ে রেখেছিল। এছাড়া যেহেতু গ্যাবি সিয়ানার ডায়েরিটা পড়ে নিয়েছিল, তার জন্য সে জানতো এই ম্যাজিক্যাল সোয়ার্ড দিয়ে এই ডিমন দুটোকে শেষ করা সম্ভব, তাই এর জন্যই সে এই চালাকিটা করেছিল। এনিওয়েজ, এরপর আর্ট সিয়ানার কাছে গিয়ে তার হাত খুলে দেওয়ার আগে তার দুটোই হাত হাতুড়ি দিয়ে ভেঙে দেয়, যেটাতে সিয়ানা ব্যথায় যন্ত্রণায় ছটপট করতে লাগে। কিন্তু তবুও সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে সেই বক্সটাকে ওপেন করে যেই ম্যাজিক্যাল সোয়ার্ডটাকে টাচ করে সঙ্গে সঙ্গে তার দুটোই হাত হিল হয়ে যায়। ফলে সে প্রথমে সোয়ার্ডটাকে বার করে আর্টের গলায় কেটে দেয়, তারপর সে সেটাকে ভিকির দিকে ছুঁড়ে তার শরীরের আরপার করে দেয়। এরপর সে ভিকির কাছে গিয়ে সোয়ার্ডটাকে তার শরীর থেকে বার করে প্রথমে সেটাকে তার মুখে ঢুকিয়ে দেয়, তারপর তার গলা কেটে ধর থেকে আলাদা করে দেয়। ফলে ভিকির চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আর্ট এখনও বেঁচে ছিল, যে পুনরায় উঠে চেনসহ হাতে নিয়ে সিয়ানার দিকে এগিয়ে আসে। ফলে তাদের দুজনের মধ্যে একটা মারাত্মক যুদ্ধ হয়, যেটাতে ফাইনালি সিয়ানা আর্টকে ওভারপাওয়ার করে তার শরীরে ম্যাজিক্যাল সোয়ার্ডটাকে ঢুকিয়ে তাকে দেওয়ালের সঙ্গে সাঁটিয়ে দেয়। যেখানে এই সবের দরুন ভিকির শরীরের রক্ত মাংস অ্যাসিডে পরিণত হয়ে বাড়ির একটা অংশকে গলিয়ে দিয়ে সেখানে নরকের একটা পোর্টাল খুলে যায়, যার মধ্যে গ্যাবি পড়ে গিয়ে ঝুলতে থাকে। তাই গ্যাবিকে বাঁচাতে সিয়ানা আর্টকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়, যেটার পর সে তার হাতে থাকা সোয়ার্ডটা গ্যাবির দিকে এগিয়ে ধরে, যেটা ধরে গ্যাবি ওঠার চেষ্টা করতে গেলে সিয়ানার হাত থেকে সোয়ার্ডটা স্লিপ হয়ে যায় এবং গ্যাবি সেই ম্যাজিক্যাল সোয়ার্ড সমেত নরকের মধ্যে চলে যায়, যার সাথে সাথেই পোর্টালটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এখন ঘটনাটির পর সিয়ানা গ্যাবিকে প্রমিস করে যে সে একদিন না একদিন ঠিক তাকে যে কোনো উপায়ে খুঁজে বার করবে। যেটা বলার পর সে যখন সামনে তাকায় সে লক্ষ্য করে আর্ট সেখানে নেই, যে পাশে থাকা জানালা ভেঙে সেখান থেকে পালিয়েছে। এরপর মুভিটির শেষ সিনে আমরা আর্টকে একটা বাস স্টপে একা বসে থাকতে দেখি, যেখানে একটা বাস এসে থামে, যার মধ্যে একটা মহিলা 9th সার্কেল অফ হেল বইটা পড়ছিল। ঠিক তখনই আর্ট বাসটাতে উঠে সেই মহিলাটার পাশের সিটে গিয়েই বসে পড়ে, যাকে দেখে সেই মহিলাটা একটু আনকমফোর্টেবল হয়ে যায়। আর আমরা আর্টকে একটু ক্রিপিলিভাবে স্মাইল করতে দেখি, যেটার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এটাই ছিল টেরিফায়ার 3 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। এছাড়া বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।